ইউরিনারি সিস্টেমের অ্যানাটমি, তাই না? সিস্টেমটা খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে ভাইটাল অর্গান কি কি? ব্রেন, ব্রেন তো একটা সবচেয়ে বেশি ভাইটাল না? হার্ট, লাংস, কিডনি, এগুলোকে ভাইটাল অর্গান বলা হয়। আর একটা আছে লিভার, তাই না? আপনার একটা হাত না থাকলেও চলতে পারবেন, তার হাত পা না থাকলেও বেঁচে থাকবেন, বেঁচে থাকবেন না? কিন্তু ওই ভাইটাল অর্গান একটা না থাকলেও সে মারা যাবে, তাই না? যদি ভাইটাল অর্গানগুলো আমাদের ভালো মতো শিখতে হবে। কিন্তু দেখেন অ্যানাটমিটা খুবই ছোট মনে হচ্ছে, তাই না? তাহলে অ্যানাটমিতে দেখছি এটা হচ্ছে রাইট কিডনি, লেফট কিডনি, রাইট ইউরেটার, লেফট ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, যেদিক দিয়ে প্রস্রাব বের হয়ে যাচ্ছে, ইউরেথ্রা। ঠিক আছে? কিডনি কয়টা? দুইটা। ইউরেটার দুইটা, ইউরিনারি ব্লাডার ইউরেথ্রা একটা। এই ব্লাডার ওয়ার্ডটা কোথায় ইউজ হচ্ছে শরীরে? ব্লাডার না, বলছে এই ওয়ার্ডটা কোথায় ইউজ হয়েছে? আর একটা আছে না ব্লাডার, গল ব্লাডার, পিত্তথলি, ওটাও কিন্তু গল ব্লাডার। তাহলে ব্লাডার ওয়ার্ডটা পুরোপুরি বলতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে গল ব্লাডার, একটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। শুধু ব্লাডার বললে বোঝা যাবে না কোনটা বলছে, ঠিক আছে? ইউরিনারি ব্লাডার আছে, গল ব্লাডার আছে। তাহলে এখান থেকে আমাদের কি কি শিখতে হবে? দেখেন শীটের মধ্যে তো এর ফাংশন দিছে, তাই না? ইউরিনারি সিস্টেমের কি কি কাজ? মূল কাজ হচ্ছে ইউরিন তৈরি করা, ইউরিনটা তৈরি করা, ইউরেটারের মাধ্যমে নিয়ে এসে ইউরিনারি ব্লাডারে জমা করবে, শরীরের যে বর্জ্য পদার্থ ইউরিনের মাধ্যমে বের করে দেবে, এটাই তো কাজ, ঠিক আছে? আর কি আছে প্রশ্ন? কিডনি কি কাজ? কাজ তো ওই যে একই কাজ, তো বলাই হলো। শেষ, তাই তো? এবার পড়া শুরু, ওটা তো শেষ হলো। শীটের মধ্যে আসলে কিছু না, ঠিক আছে? অন্য অন্য সিস্টেম যদি আপনারা শুধু শীট ধরে পড়েন তাইলে কিন্তু অনেক কিছু বাকি আছে। আমি শীট পড়াই নাই তো। এর মধ্যে হচ্ছে তৈরি কি দিয়ে এই পুরো কিডনিটা? নেফ্রন, নাম কি? নেফ্রন। পুরো কিডনিটা তৈরি হচ্ছে নেফ্রন দ্বারা। এই নেফ্রনই কিন্তু প্রস্রাবটা তৈরি করে, ইউরিন তৈরি করে কে? নেফ্রন। যেমন আমাদের শরীরের গঠন, শরীর বডির একক কি? একক মানে বডি কি দিয়ে তৈরি? সেল, কোষ। বডির একক কোষ বা সেল। কিডনির একক আছে নেফ্রন। তাহলে পুরো কিডনিটা তৈরি হয়েছে নেফ্রন দ্বারা, ঠিক আছে?
এক একটা কিডনিতে 10 লক্ষ নেফ্রন আছে। এক একটা কিডনিতে 10 লক্ষ নেফ্রন। এই নেফ্রন গুলো তো সেল, মানে পুরো বডি তো সেল, তারপরেও এটা হচ্ছে নেফ্রন দ্বারা গঠিত, ঠিক আছে? আমাদের কাছে হ্যাঁ, এই সেলগুলো বিভিন্ন রকমের হয় গঠন দিক থেকে, যেমন হচ্ছে পার্মানেন্ট, পার্শিয়াল। মানে আপনার হাত যদি কেটে যায় আবার এক সময় কিন্তু সমান হয়ে যাবে। লিভার যদি অর্ধেক কেটে ফেলে আবার দেখবেন লিভার তৈরি হয়ে যাবে। এগুলো হচ্ছে রিজেনারেট করে, কেটে ফেললে আবার তৈরি হয়। কিন্তু নেফ্রনের সেলগুলো যদি নষ্ট হয়ে যায় এটা তৈরি হয় না। এগুলো হচ্ছে পার্মানেন্ট সেল। তাহলে আপনি 10 লক্ষ সেল যদি 5 লক্ষতে চলে আসে, 5 লক্ষ, এটা আর কোনো ওষুধ নাই, আর কোনো সিস্টেম নাই 10 লক্ষ করে। এজন্য যাদের কিডনি ড্যামেজ হয়ে যায় কিডনি রিপ্লেস করা যায়, প্রতিস্থাপন করা যায়, কিন্তু ভালো করা যাবে না, ঠিক আছে? এটা কেন বললাম সেটা হচ্ছে যে আপনার কিডনির যত্নটা সবসময়ের জন্যই সারা জীবনই নিতে হবে। আপনি মনে করেন কোনো কাজে ব্যস্ত, কোথাও বেড়াইতে গেছেন, ঘুরতে গেছেন, 2 মাস 4 মাস থাকবেন, যে এখন পানি কম খাওয়া হচ্ছে বা প্রসাব করার ওই রকম সুযোগ নাই, কাজের খুব চাপ, এরপরে আবার ঠিক মতো খাবো, এই 4 মাসে যে নেফ্রন নষ্ট হয়ে যাবে কিছু, ওইটার কোনো সময় রিজেনারেট করবে, ঠিক আছে? এই জন্য সব সময়ের জন্য সারা জীবনে আপনার কিডনির যত্ন হচ্ছে পানি। প্রতিদিন মিনিমাম 3 লিটার পানি খাইতে হবে, 2.5 থেকে 3 লিটার। 3 বার ভাত খাই, 3 গ্লাস পানি খাইলে হবে না, সেটাই খাই আমরা, ঠিক আছে? 3 বার ভাত খেয়ে 3 গ্লাস পানি খাইলে তাদের কিডনির এই সেল আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর নেফ্রোটক্সিক অর্থাৎ নেফ্রনকে অন্য অন্য কিসে সেল নষ্ট করতে পারে, যেমন অ্যালকোহল, মদ, স্মোকিং, এগুলো কিন্তু এই সেলগুলো ধ্বংস করে। কিছু ড্রাগ আছে, ওই যে বলে না ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যায়, কিছু ড্রাগ আছে যেগুলো নেফ্রোটক্সিক অর্থাৎ সেলগুলোকে নষ্ট করে ফেলে। এই ধরনের আপনার সবসময়ের জন্য মাথায় রেখে চলতে হবে, নাহলে কিডনি আস্তে আস্তে ড্যামেজ হইতে থাকবে, যেটা রিজেনারেট হবে না, ঠিক আছে? তাহলে আমাদের ভালো রাখতে হলে মিনিমাম হচ্ছে 3 লিটার পানি, 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে, একটু মনে রাখতে হবে। আর সেল টক্সিক যেরকম স্মোকিং, অ্যালকোহল, ব্যথার ওষুধ, বেশি ব্যথার ওষুধ খাওয়া যাবে না ডক্টরের পরামর্শ ছাড়া, ঠিক আছে? এখন আসি আমরা হচ্ছে ইউরেটারে। যে রকম দেখা যাচ্ছে অরিজিনাল তো এরকম না, অর্থাৎ এর ভিতরে যে ডায়ামিটারটা দেখা যাচ্ছে এটা কয়েক জায়গায় কনস্ট্রিকশন আছে, অর্থাৎ চিকন। এই যেখানে যখন পোশাকটা বের হচ্ছে এই জায়গায় একটা চিকন আছে, যেখানে ঢুকতেছে এই জায়গায় একটা চিকন আছে। এরপরে হচ্ছে পেটের মধ্যে তো শুধু 2 কিডনি না, আর ইউরেটার না, আরো অনেক কিছু আছে, ঠিক আছে? এই যে পায়ের থেকে যে ব্লাডটা নিয়ে আসে হার্টে, এটার নাম কি? মোটা যে আর্টারি, ভেইন, ইনফিরিয়র ভেনা কেভা, হার্টে যে যায় না, এগুলো নিচের থেকে তো তৈরি হয়ে উপরের দিকে যায়, বিভিন্ন স্ট্রাকচার উপর দিয়ে যায়, কিছু নিচ দিয়ে যায়। এসব স্ট্রাকচারের কারণে অনেক সময় এটা চাপা খেয়ে চিকন হয়ে যায়, ঠিক আছে? যে কোনো কনস্ট্রিকশনের কারণে প্রসাবের মাধ্যমে যেসব বজ্র পদার্থ বের করে এগুলো কোথাও কোথায় আটকাই যেতে পারে, বিশেষ করে আমরা স্টোন বলি, পাথর, ঠিক আছে? এগুলো কিন্তু নর্মালি যেরকম ডায়ামিটার থাকা দরকার এগুলো থাকলে আটকায় না, আবার অনেক সময় বেশি চিকন হয়ে গেলে ওইগুলো আটকায় যাবে, কিন্তু ওইগুলো সবসময় তৈরি হয়, ঠিক আছে? আমরা যে ক্যালসিয়াম খাই না ট্যাবলেট, এটা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে পাথর ভেঙে তৈরি করা, গুঁড়া করে, পাথরকে গুঁড়া করে তৈরি করা।
আমরা যে আটা খাই, রুটির যে আটা, গমের আটা 40 টাকা 50 টাকা কেজি বা 2 কেজি 70 টাকা 80 টাকা করছে এখন, তাই না? কিন্তু এই পাউডারের দাম আরো কম, মানে ক্যালসিয়ামের যে ট্যাবলেট, এই পাউডার আরো কম দামের ট্যাবলেট, মানে তৈরি করতে কয়েক পয়সা লাগে, যেটা 4-5 টাকার দাম। এই পাথর যদি সে দীর্ঘদিন খায়, অনেকে ক্যালসিয়াম দেখবেন যে 2 মাস 4 মাস খাচ্ছে, ঠিক আছে, হাঁটু ব্যথা পায়ে ব্যথা এসব বলে শুধু ক্যালসিয়াম খাইতেই আছে। এইগুলো তো কিডনির মাধ্যমে ছাঁকনির মাধ্যমে বের করে দিতে হয় শরীর থেকে। কোনো জায়গায় যদি কনস্ট্রিকশন থাকে, এই পাথরগুলো এখানে জমা হয়ে কিডনি পাথর তৈরি করে। তাহলে ক্যালসিয়াম কিন্তু কিডনির জন্য অনেক ডেঞ্জারাস একটা বিষয়, বিশেষ করে নর্মাল যে ক্যালসিয়াম, ক্যালবডি, ক্যালডি, এইগুলো কিন্তু এই পাথর দিয়ে তৈরি করে। এখন আরো কিছু ক্যালসিয়াম বাজারে আসছে, যে কোরাল ক্যাল, তাই না? এটা হচ্ছে সামুদ্রিক কোরাল থেকে তৈরি করছে। এরপরে আর একটা তৈরি করছে অ্যালজি দিয়ে, মানে সমুদ্রের নিচে যে ঘাসলতা পাতা হয় না, ওইগুলো দিয়ে তৈরি করছে ক্যালসিয়াম। এগুলো কিন্তু বাজারে এখন আসছে, প্রয়োজনে রোগীকে এটা 2 মাস 4 মাস খাবে, অসুবিধা নেই। কিন্তু নর্মাল ক্যালসিয়াম খাইলে কিন্তু পাথর হওয়ার একটা চান্স কিডনিতে, ঠিক আছে? তাইলে হচ্ছে ইউরেটারের আমার অন্য কোনো রোগ হয় না, অনেক সময় কনস্ট্রিকশনে পাথরটা জমে যায় বা আটকায় যায়, ঠিক আছে? এবার আসেন ব্লাডারে। ব্লাডারের ক্যাপাসিটি কত, এখানে কতটুকু প্রস্রাব জমা হয়, ঠিক আছে? যেহেতু বাচ্চা থেকে শুরু করে, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যদি এই চিন্তা করি, তাহলে হচ্ছে 150 থেকে 120 থেকে 250 প্রস্রাবের ক্যাপাসিটি, এখানে প্রস্রাব ধরতে পারবে। 250 যখনই আসবে, তখনই আপনার সিগন্যাল যাবে যে প্রস্রাবের চাপ আসছে, ঠিক আছে? প্রস্রাবের চাপ আসলে কি সবসময় সাথে সাথে সবাই প্রস্রাব করে না। যদি গাড়ির মধ্যে থাকে, আপনি এখন ক্লাস করতেছেন বা কোনো মিটিং এ আছেন, 1-2 ঘন্টা ফলো করতে পারে, সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, একটু পর পরই সিগন্যাল আসবে যে প্রস্রাবখানায় যাইতে হবে, তাই না? ইউরিনারি ব্লাডারের ক্যাপাসিটি ম্যাক্সিমাম হচ্ছে 400 ml ধরা হয়। আরো বেশি যদি এটা স্ট্রেস হয়ে যায়, যেমন প্রেগনেন্ট হইলে মহিলাদের পেট বড় হয় না, এরকম যদি আরো কষ্ট করেও রাখে, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 500, এরপরে কিন্তু এটা ফেটে যাবে। ব্লাডার বাস্ট বলে, ব্লাডার বাস্ট হইতে পারে, যেমন হচ্ছে প্যারালাইজড পেশেন্ট, যারা পঙ্গ হয়ে গেছে না, প্যারালাইজড হয়ে শুয়ে থাকে, তাদের সিগন্যাল যায় না। সিগন্যাল গেলে তো আর প্যারালাইজড হতো না, হাত পা নড়ে না, ব্রেন থেকে সিগন্যাল পায় না, তো প্রস্রাব যে জমা হচ্ছে, সিগন্যাল মাথায় যাচ্ছে না, এদিক জমা হইতে হইতে ব্লাডার বাস্ট করে, ঠিক আছে? এজন্য দেখবেন যে যাদের বাসায় প্যারালাইজড পেশেন্ট আছে বা হসপিটালে, তাদের ক্যাথেটার করে রাখে, প্রস্রাবের নল দিয়ে রাখে, যাতে করে প্রস্রাব তৈরি হওয়া মাত্রই চলে আসে। এখন ওই যে 250 পরে আপনি কতক্ষণ আটকায় রাখতে পারবেন, এটা কিভাবে বুঝবেন? 24 ঘন্টায় 1 মিনিটে কত, না 1 ঘন্টায় কত মিনিট হয়? 60 মিনিট। আর 24 ঘন্টায় কত মিনিট? 1440 মিনিট, তাই না? কিডনির ক্যাপাসিটি হচ্ছে প্রস্রাব তৈরি করা 1 মিনিটে 1 ml। তাই 1440 মিনিটে 1440 ml হবে, তাই না? 1 মিনিটে যদি 1 ml হয়,
1440 মিনিটে 1440 ml 24 ঘন্টায়। তো আমরা বলি না একজনের হচ্ছে প্রতিদিন কত 1500 ml বা 1.5 লিটার প্রসাব হওয়াটা জরুরি। আমার শরীরে বজ্র পদার্থ বের করতে পারবে কিডনি যদি প্রতিদিন 1.5 লিটার প্রসাব তৈরি করে। ঠিক আছে, তাহলে 250 থেকে 400 ml কত হয়? 150 না? 150 ml মানে হচ্ছে কি 150 মিনিট, তার মানে কয় ঘন্টা? 2.5 ঘন্টা। অর্থাৎ প্রসাব চাপ আসার পরেও সে 2.5 ঘন্টা ধরে রাখতে পারবে ম্যাক্সিমাম। এর ভিতর না করলে কিন্তু আপনি ব্লাডারের জন্য সমস্যা। আমার হিসাবটা বুঝতেন? মিনিটে 1 ml করে, তাহলে ম্যাক্সিমাম সে যদি চেপে রাখে 2.5 ঘন্টা। ঠিক আছে, বজ্র পদার্থ শরীরের কিডনির মাধ্যমে কি ধরনের বজ্র পদার্থ বের করে নামগুলো জানেন? আমাদের ব্লাড করানো হয়েছে, ব্লাড মানে ব্লাডের কম্পোজিশন না ওটা শেষের ব্লাড করাইতেছে না এই শেষের ও শেষের দিকে সেটাই। ব্লাডের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা সেল আর একটা প্লাজমা, তাই না? এই প্লাজমার মধ্যে আমার যত ধরনের পুষ্টি আমরা যে খাই, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ভিটামিন, মিনারেলস, প্রোটিন, তাই না, এগুলো সব পুষ্টিগুলো থাকবে। তারপর অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো খাবার থেকে তৈরি হয়। এগুলো হচ্ছে শরীরের জন্য বজ্র পদার্থ, এগুলো সব কিডনিতে বের হবে। অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ইউরিয়া। ঠিক আছে, এইগুলো যদি ঠিক মতো প্রসাব বের না করতে পারে তাহলে কিডনি প্রসাব তৈরি করে কিভাবে জানেন? রক্ত থেকে না। এটা যদি বের না করতে পারে রক্তের মাধ্যমে আবার শরীরে চলে যাবে। এই জন্য আমরা এই যে ইউরিক অ্যাসিড আর ক্রিয়েটিনিন, এখানে ক্রিয়েটিনিন লিখলাম না, কিডনি ফাংশন টেস্ট লেখি না, সিরাম ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন পরীক্ষা করে দেখি রক্তে কি পরিমাণ আছে, যদি বেশি থাকে তাহলে আমরা বুঝতে পারি যে কিডনি ঠিক মতো কাজ হচ্ছে না। যদি কাজ করতে তো বের করে দিতে, রক্তে আর থাকতো না। তাহলে কিডনি ঠিক মতো কাজ করছে কিনা কি পরীক্ষা দিয়ে? ক্রিয়েটিনিন পরীক্ষা দিয়ে আমরা কিডনির ফাংশন টেস্ট করছি। আর এইগুলো একটু ভারী পদার্থ, যেমন ওই যে পাথর যদি খেয়ে ফেলে, পাথরটা একটু ভারী না, এটা প্রস্রাবের মাধ্যমে ব্লাডারে এসে নিচের দিকে জমা হইতে থাকে। কেউ যদি বেশি চাপাই রাখে প্রস্রাব বা ধরে রাখে, সেক্ষেত্রে এই সব জায়গায় ওয়ালের মধ্যে ইনফেকশন হয়। এই জন্য যখনই প্রস্রাবের চাপ আসবে তখনই বের করে দেওয়াটা ভালো। যারা প্রস্রাব ধরে রাখে তাদের কিন্তু প্রস্রাবের ইনফেকশন হয়। 2-4 দিন, 6 দিন, 1 মাস পরে দেখবেন যে প্রস্রাবের জ্বালা পড়া শুরু হয়। পরীক্ষা করে দেখলো যে ইনফেকশন। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে পরিমাণ মতো পানি খাওয়া আর প্রস্রাবের চাপ আসলে প্রস্রাব করা। ঠিক আছে, আর একটা জিনিস হয় প্রস্রাব হচ্ছে ব্যাক ফ্লো করে। যদি বেশি চাপ রেখে দেয় প্রস্রাবের ব্যাক ফ্লো হয়, কিডনির মধ্যে প্রস্রাবটা জমা থাকে, তাহলে সেক্ষেত্রেও কিডনির সমস্যা হবে। যাদের প্রস্রাব অনেক সময় দেখবেন যে অনেক রোগীদের প্রস্রাব বাধা বাধা হয়, অল্প অল্প হয়, পুরোপুরি হয় না, তাদের কোথাও কনস্ট্রিকশন অথবা পাথর থাকতে পারে। এগুলো রোগীদের ওষুধ না দিয়ে 2-1টা পরীক্ষা করা। ঠিক আছে, পরীক্ষা তো খুবই কম, আল্ট্রাসাউন্ড একটা করলে, একটা এক্সরে করলে বোঝা যাবে কোথাও কোনো সমস্যা আছে। আমরা অনেক সময় ফার্মেসিতে কাজ করি বা নিজেদের বাসার মধ্যে এই প্রস্রাবের সমস্যা হলে একটা সিরাপ আছে না, অ্যালকোহলি সিরাপ, আমাদের অ্যালকোহলি খাই,
আর বলে বেশি করে পানি খাইলে সব ঠিক হয়ে যাবে। সব সময় কিন্তু এই দুটো সমাধান না, ঠিক আছে? যাদের দীর্ঘদিনের প্রবলেম বা প্রসাব বাধা হয় এসব ক্ষেত্রে দুটো পরীক্ষা করে নিলে বা একটা বেশ কোনো কিছু না করলে ইউরিন আরি কিন্তু 200 টাকা হয়। প্রসাব পরীক্ষা ইউরিন আরি পরীক্ষার নাম আছে ইউরিন আরি। এই পরীক্ষাটা করে নিলেও কিন্তু বোঝা যায় যে কি অবস্থা, ঠিক আছে? তাইলে আমরা অনেক ইনফরমেশন জানলাম এখান থেকে। স্যার? হ্যাঁ, নর্মালি সাধারণত ক্রিকেট যে আমাদের খাদ্য এটা কত থাকে? নরমাল মানে স্বাভাবিক একটা মানুষের নর্মালি ক্রিকেট একটা পার্সেন্টেজ বলতে আমরা তো ক্রিয়েটিনিন পরীক্ষা করে হলো কিডনির ফাংশনটা বুঝি, ঠিক আছে, যে ঠিক মতো ফাংশন করছে কিনা। সেরকম ক্রিয়েটিনিন হচ্ছে 0.4 থেকে 1.4 আছে নর্মাল রেট। এর ভিতরে আপনি পরীক্ষা করলে এর ভিতরে আপনি রিপোর্টটা থাকবে। আর যদি ফাংশন নষ্ট হয়ে যায়, কমে যায়, তাহলে 1.789 হতে পারে। হ্যাঁ 1.20 হ্যাঁ এর ভিতরে থাকবে, এর উপরে হইলে খারাপ। আচ্ছা সুগার হয়ে গেলে এই যে এটার পরিমাণ অনেকে 5 থেকে 7 এ চলে আসে। 1.4 কোথায় 7 কোথায়? আমার 1.20 মাঝে মধ্যে আসে তো। 20 তো এর ভিতরে 4 মানে 1.2 20 মানে 2 1.2 তো নরমাল। 7 আসলে আছে ডায়ালাইসিস করে, কিডনি ডায়ালাইসিস বলে না, কিডনিটাকে পরিষ্কার করা হয়। কোনো জায়গায় ময়লা জমলে যেমন পানি দিয়ে ধয় না, এরকম ধোয়াটাই বলে কিডনি ডায়ালাইসিস। ভিতরে যা কিছু জমা হয়েছে নেফ্রনটা ব্লাডের মাধ্যমে বাইরে থেকে ওরা অনেক ফ্লুইড দেয়, ওদের নিজস্ব একটা ফ্লুইড আছে স্যালাইন এবং রক্ত দিয়ে এগুলো পুরো পরিষ্কার করা হয়, এটাকে বলা হয় ডায়ালাইসিস। কিডনি তাদের কিডনি ক্রিয়েটিনিনের লেভেল 7 চলে আছে, যেখানে 1.4 পর্যন্ত নরমাল, ঠিক আছে? কিডনি প্রবলেম স্যার ব্যথা হতে পারে। হ্যাঁ অবশ্যই ভেতরে। তাহলে আমাদের হচ্ছে কিডনি কতটুকু প্রসাব ধরে রাখতে পারে, তারপরে কতক্ষণ ধরে রাখবেন, কিভাবে ভালো রাখবেন। 10 লক্ষ নেফ্রন, ঠিক আছে? এটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হলে সেটা রিজেনারেট করবে। ব্লাড থেকে হচ্ছে ইউরিনটা তৈরি হয়, তাই না? নেফ্রনগুলো ছবি দেখছেন কোনো সময়? নেফ্রনের ছবি, একটা নেফ্রন যদি আঁকানো হয় এরকম 10 লক্ষ আছে, ঠিক আছে? একটা নেফ্রন যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা নেফ্রনের ছবি। এর পাশ দিয়ে যাবে হচ্ছে ব্লাড ভেসেল গুলো, রক্তনালী। এর পাশ দিয়ে যখন যাচ্ছি ভিতরে যে বর্জ্য পদার্থগুলো শোষণ করে নেব, ইউরিনের ভিতর শোষণ করে নেব, নিয়ে এটা দিয়ে বের করি। যেমন আপনি ডাইজেস্টিভ সিস্টেম পড়ছেন না, ওখানে আমরা যে খাবার খাই পুষ্টিটা রক্তে কিভাবে যায়? হ্যাঁ শোষণ করে নিচ্ছে না, শোষণ করে ব্লাড ভেসেলে পাঠাচ্ছে। ব্লাড ভেসেলটা কোথায় থাকে? এলিমেন্টারি সিস্টেম পড়ছেন, ডাইজেস্টিভ সিস্টেম এটা পড়ছেন না? এই স্টোমাক বা ইন্টেস্টাইনের এই যে ওয়ালটা, এটা কয়টা লেয়ার আছে? 4টা লেয়ার না? মিউকোসা, সাবমিউকোসা, মাসেল লেয়ার, সেরোসা, সেরাস মেমব্রেন। আপনার অ্যানাটমি শীটে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন এলিমেন্ট হলো ডাইজেস্টিভ সিস্টেমে 10 নম্বর প্রশ্নে কি আছে? স্টোমাকের 4টা লেয়ার, ঠিক আছে? এই 4টা লেয়ারের কি কাজ? আমরা যে খাবার খাচ্ছি, খাবারগুলো তো এইভাবে এইভাবে এদিকে
যে পায়খানা রাস্তা দিয়ে বের হচ্ছে। তাহলে খাবারের পুষ্টিটা রক্তে গেল কিভাবে? মুখ দিয়ে খাইলাম, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে গেল, পুষ্টিটা আমরা পেলাম। এই যে মিউকাস মেমব্রেন, এটার কাজ হচ্ছে শোষণ করা, এবং যে জুস গুলো তৈরি হয় এই মিউকোজা থেকেই তৈরি হয়। তাহলে নিঃসরণ এবং শোষণ। সাব মিউকোজা লেয়ারে এর গায়ে ঘেঁষে ব্লাড ভেসেল থাকবে, পুরা ইন্টেস্টাইন জুড়ে জুড়ে ব্লাড ভেসেল গুলো থাকবে। ব্লাড ভেসেল শোষণ করে নিয়ে যাবে। হ্যাঁ, শোষণ করে ব্লাডের ভিতর ঢোকাই দিবে। এই ব্লাডটা যে আস্তে আস্তে রক্তে মানে পুরা শরীরে চলে যাবে। এখানেও এই যে নেফ্রনের পাশ দিয়ে ব্লাড ভেসেল, এটা এই ভিতরে শোষণ করে করে নিয়ে নেয়। পোশাক দিয়ে বের করে নেয়। এই লেয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি বোঝার জন্য। না, আমাদের এই লেয়ার নামগুলো বলা হচ্ছে, কিন্তু ওইরকম ভাবে ফাংশনটা ইয়াগুলো আপনার কাছে মনে হইতে পারে, অনেক রোগী বলবে পায়ে ব্যথা পাইছে, ব্যথার ওষুধ খাইছে, মুখে পায়ের ব্যথা কেমনে কমতেছে। তাই না? এটা তো রক্তের মাধ্যমে যাচ্ছে, এবং রক্তটা এভাবে ব্লাডটা ওর সাথে কিন্তু লাগানো ওয়ালের ভিতরে। যেমন এই দেওয়ালের ভিতরে, এটা তো ওয়াল, ভিতর দিয়ে কিন্তু কারেন্টের তার দিয়ে দেয়, দেখছেন না? লাইক আমি এখানে পানি দিলে ওই পাশটাও তো পানি নিতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ। এর ভিতরে কারেন্টের তারের মতো কিন্তু ওয়ারিং করা পুরো হ্যাঁ, ওয়ালের ভিতরে, 4টা লেয়ারে। এখান থেকে এভাবে ইউরিন তৈরি হয়। তাহলে কাজ কি কি কিডনির কাজগুলো বলেন তো? একটা হচ্ছে ইউরিন তৈরি করা, বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে বের করে দেয়া, তারপর রক্তের বর্জ্য পদার্থ মুক্ত করা, হ্যাঁ, দেন হচ্ছে যে পানি পানির সমতা রক্ষা করা। পানি সমতা রক্ষা করা। না, কিভাবে করে? যদি পানি কম খান, কম পোশাক, বেশি খাইলে বেশি, তার মানে হচ্ছে শরীরে যতটুকু দরকার হ্যাঁ, অতটুকু রেখে ওটা রেখে বাকিটা বের করতে। বাকিটা ইয়া বের করে দেবে। কিন্তু আপনি পোশাকও তো করতে হবে, রাইট। কিডনিরও তো কিছু কাজ আছে ময়লাগুলো বের করার জন্য। আপনি পানি খাইলেন যে একবারে সারাদিনে 1 লিটার, 1 লিটার না, 3 গ্লাসে তো 3 পোয়া হয়, 1 লিটারের কম। তখন কি করবে? রক্তের যে পানি সেটা বের করে দেবে। কিছুক্ষণ আগে বললাম না, সেল আর প্লাজমা, জি স্যার। রক্তের কম্পোজিশন, প্লাজমার হচ্ছে 90% ওয়াটার। প্লাজমার মধ্যে এটা কিন্তু ব্লাডেরই কম্পোজিশন, 90% ওয়াটার। এটা কিন্তু বের করে দিবে। তখনই এই যে শরীরে জ্বালা পোড়া, প্রসাবে জ্বালা পোড়া শুরু হবে। ঠিক আছে? এটা হচ্ছে সমতা রক্ষা। আর কোনো ফাংশন আছে? এখানে আর নেক্সট ফাংশন আচ্ছা, কিডনি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে, কিছু জানার? পড়ার সময় মনে হতে পারে, জি। কিন্তু অনেক ইনফরমেশন দিয়ে দিছে, নিজের থেকে নিজের জীবন চালার জন্য থাকে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। এই 15 মিনিট লাগবে আসতে। আসেন। আচ্ছা, আমরা যে ইয়ে খাই, কেবিসি বা ক্যালসিয়াম যে হ্যাঁ। পানিতে লিকুইড, ওই ট্যাবলেট কিন্তু ওইটা খাওয়া বেশি ভালো, মানে ক্যালসিয়াম। ওই ক্যাপিক্সি তো আমরা বেশি লিখলে, খুব বেশি লিখলে 15 দিন লিখি। আপনি তো ইচ্ছা মতো কয়েক মাস খেতে অনেকে তো পারেন। বলে দুর্বলতা বা যে কোনো কারণে খেতে পারেন, একটু শরীরে শক্তি আসবে, কিন্তু ওটা তো
কন্টিনিউয়াস খাওয়া হচ্ছে না, কন্টিনিউয়াস না খাইতে অসুবিধা নেই। কন্টিনিউ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি প্রতিদিনও খান 15 দিন, আর যদি মাঝে মধ্যে খান তাহলে অসুবিধা নেই। কারণ শরীর থেকে বর্জ্য পদার্থ বের করার জন্য কিডনি আছে, পায়খানা দিয়ে বের হয়, ঘামের মাধ্যমে বের হয়। তো মাঝে মধ্যে খাইলে তো ওইটি কোনো ব্যাপারই না বের করা, আর কন্টিনিউয়াস খাইলে তখনই প্রবলেম হয়। অতিরিক্ত ঘামে মানে অনেক ক্ষেত্রে অতিরিক্ত হুম। দেখা যায় আমার প্রেশার ব্যান্ডটা খুব কম। হ্যাঁ, একটু পানি তো বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আরো পানি খাইতে হবে। আর ঘামের মাধ্যমে যেটা বেশি বের হয়, ব্লাডের এই যে প্লাজমার মধ্যে 90% ওয়াটার আর 10% সলিড। এই সলিডের ভিতর অর্গানিক, ইনঅর্গানিকের ভিতর বেশিরভাগ আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, বাইকার্বনেট, ক্লোরাইড। এই যে সোডিয়ামটা ঘামের মাধ্যমে বেশি বের হয়। তো এটা কিন্তু রক্তেরই জিনিস, এই জন্য বাইরে থেকে আপনি সোডিয়াম ওরসালাইন বা লবণ খেতে হবে, ঠিক আছে? এবং এই সোডিয়ামটা রক্তের যে প্রেশার এটা মেনটেন করে, এই জন্য বেশি যারা ঘামে দুর্বল হয়ে যায় বলে তাড়াতাড়ি ওরসালাইন খেলে, ওই ওরসালাইনটা তো সোডিয়াম শরীরের প্রেশারটা মেনটেন করে, ঠিক আছে? এগুলো আপনি একটার সাথে একটা রিলেটেড করে পড়লে দেখবেন অনেক মজা পাবে, ঠিক আছে? তো এই যে ডায়ালিসিসের যে সিস্টেম এটা আসলে হ্যাঁ, সিস্টেমটা কি রকম? এটা এই যে এরকমই ওই ব্লাডের মাধ্যমে ওইটা নিয়ে করে যাব। কিডনি থেকে সকল ব্লাড হচ্ছে বাইরে নিয়ে চলে আসে। হ্যাঁ, বাইরে মেশিন আছে, ওই মেশিনের ভিতর দিয়ে ব্লাডগুলো আসবে, এখানে এই পিউরিফাইং হবে, হয়ে আবার ওটা ইয়েতে চলে যাবে, শরীরে চলে যাবে। এখানে কিছু রক্ত নষ্ট হয়, সেজন্য বাইরে থেকে কিন্তু ডায়ালাইসিসের সময় রক্ত লাগে। আর এই যে বাইরে ওই অনেক ফ্লুইড আছে, মেশিনের মাধ্যমে এগুলো পরিষ্কার করা হয়, করে আবার শরীরে। কিডনির কার্যক্ষমতা থাকে না কিডনির ভিতরে যে নষ্ট হয়ে যায়। না না, ওই যে ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো পরিষ্কার করা হয়, না করলে তো আর কাজ করতে পারবে না কিডনি। ময়লা জমার মতো। মাসকুলোস্কেলিটালে যে কেবল হাড় নিয়ে গেল, হাড়ের সিস্টেমটা খুব সহজ জিনিস, কোথায় কি আছে এটা আপনার অন্যান্য টিচাররা পড়াবে, ঠিক আছে? আমি তো বেশিরভাগ মেডিসিনে ক্লাস নিই, অ্যানাটমি মাঝে মধ্যে দেখায় যে আপনাদের অ্যানাটমিতে অনেক ডেফিসিয়েন্সি থেকে যায়। কিডনি রিলেটেড একটা ডিজিজ পড়ায়, রোগ, ঠিক আছে? এটা আমরা সবসময় জানি যে ইউটিআই বলে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রসাবের জ্বালা পোড়া, এটা হচ্ছে কমন রোগ। আপনি প্র্যাকটিস অফ মেডিসিনে এই ডিজিজটা দিই না, দিছে সম্ভবত দিই না, ইউটিআই। নিচে এটা কি বললেন? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই। ট্র্যাক্ট মানে রাস্তা। ইউটিআই হওয়ার কারণ হচ্ছে ইনফেকশন, ব্যাকটেরিয়া হইতে পারে, পানি কম খাওয়া, প্রসাব চেপে বা ধরে রাখা, এসব কারণে ইউটিআই হয়ে থাকে, ঠিক আছে? প্রসাবের রাস্তায় এবং মুখের মধ্যে, যেমন মুখে আমরা যে কোনো ধরনের খাবার যেগুলো খাবার খাই, ওইগুলো তো ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাস তো আর বেছে বেছে খাইতে পারে,
তাহলে যে কোনো সময় ইনফেক্টেড হইতে পারে। এর জন্য মুখের ভিতরে কিছু ব্যাকটেরিয়া আগে থেকে দেওয়া আছে, খুবই স্ট্রং ব্যাকটেরিয়া, ঠিক আছে, যার কারণে ওই বাইরের ব্যাকটেরিয়া এসে তেমন কিছু করতে পারে না। আমরা যখন মুখে নিয়ে চিবাই তখনই ওই যে হ্যাঁ হ্যাঁ, আবার পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তাও এরকম কিছু ব্যাকটেরিয়া থাকে যেটা শরীরের জন্য ক্ষতিকর না, বাইরের কিছু ঢুকলে এটা যাতে মেরে ফেলে, ঠিক আছে। এই ব্যাকটেরিয়াগুলো প্রস্রাবের রাস্তায় যেগুলো নর্মাল ব্যাকটেরিয়া থাকে, ওই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ই কলাই। এই ব্যাকটেরিয়ার নাম শুনছেন? নাম জানেন না? শরীরে থাকে বা উপকারী। প্রস্রাবের রাস্তায় থাকে। এটা যখন সংখ্যায় বেড়ে যাবে তখন এরাই আবার আপনাকে ইনফেকশন করবে। সংখ্যায় বেড়ে যাবে কখন? যখন প্রস্রাবের রাস্তা শুকনা থাকে, অর্থাৎ পানি যারা কম খায়, প্রস্রাব কম হচ্ছে, তখন দেখবেন এরা আবার বংশবৃদ্ধি করছে, ঠিক আছে। প্রস্রাবের যখন পরীক্ষা করা হয় দেখবেন ই কলার ব্যাকটেরিয়া ওই রিপোর্টের মধ্যে লেখা আছে, যেটা সংখ্যায় অনেক বেড়ে গেছে। স্যার নরমাল ইকুয়ালাইজ যদি নরমাল থাকে তাহলে সমস্যা নেই। না, নরমালের মাত্রা আছে না স্যার, হ্যাঁ, এত পয়েন্ট বা হ্যাঁ। এটার কত ওইটা যদি নর্মাল থাকে শরীরে তাহলে রিপোর্টে আসবে না। আচ্ছা ইনফেকশন হবে না। হ্যাঁ হ্যাঁ ইনফেকশন হলে এটা আসবে। হ্যাঁ, ডিটেকশনের থাকবে। মানে ইউটিআই হলে রোগীর কি কমপ্লেন থাকবে, সিমটম, লক্ষণগুলো কি কি? প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব করা, বারবার যাবে, প্রস্রাবে যাচ্ছে কিন্তু প্রস্রাব হচ্ছে না, ঘন ঘন যাবে। তারপরে আর কি হবে? জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব, জ্বর আসবে, জ্বর, প্রস্রাবে জ্বালা পোড়াতে জ্বর এসে যাবে, তল পেটে ব্যথা হইতে পারে, তাহলে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব, জ্বর আসা, পেটে ব্যথা করে, এগুলো হচ্ছে লক্ষণ। হ্যাঁ, প্রস্রাবের রাস্তায় চুলকানোর সম্ভাবনা কম ইউটিআইয়ের ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো হচ্ছে কমন সিমটম। আমরা কি পরীক্ষা দিই? ইউরিন, আরই এন্ড সিএস। এই সিএস পরীক্ষায় হচ্ছে ব্যাকটেরিয়ার নাম আসে, আরই পরীক্ষায় আসবে না। আরইতে খালি দেখবে যে ইনফেকশন আছে কিনা, আর এখানে আসবে ব্যাকটেরিয়ার নাম। ইউরিন, আরই এন্ড সিএস। রুটিন এক্সামিনেশন, কালচার সেন্সিটিভিটি। রুটিন এক্সামিনেশন, কালচার সেন্সিটিভিটি। ট্রিটমেন্ট কি দিবে? আমাদের শরীরে যত রোগ তৈরি হয় কারা তৈরি করে? জীবাণু না, বা ইনফেকশন, জীবাণু বা ইনফেকশন। কত ধরনের ইনফেকশন আছে? 4 ধরনের মাত্র। কি কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস। এই 4 ধরনের ইনফেকশন আমার শরীরে রোগ তৈরি করে। ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবায়োটিক সব সময় মনে রাখবে। ভাইরাসকে মারার জন্য কিছু নাই, ভ্যাকসিন। ভ্যাকসিন এই যে করোনা ভাইরাসে দিচ্ছে না, কি দিচ্ছে? ভ্যাকসিন। আমরা ছোটকালে অনেক ভ্যাকসিন নিয়েছি না জন্মের পরে, এগুলো সব ভাইরাসকে মারার জন্য, যাতে শরীরে ভাইরাস ঢুকলেই মারা পড়ে। আগে আমরা অস্ত্র ঢোকাই দিছি, ভ্যাকসিন। প্রোটোজোয়ার জন্য অ্যান্টিপ্রোটোজোয়া, ওই যে মেট্রোনিডাজোল, তারপরে সেকনিডাজোল, অর্নিডাজোল, তাই না? এগুলো হচ্ছে প্রোটোজোয়া। আর ফাঙ্গাসের জন্য অ্যান্টিফাঙ্গাল, মাইকোনাজোল, কিটোকোনাজোল, ক্লোকোনাজোল, টার্বিনাফিন, ভরিকোনাজোল, এইগুলো হচ্ছে অ্যান্টিফাঙ্গাল। তাহলে ই কলাই হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এখানে আমরা কি দিতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে? অ্যান্টিবায়োটিক।
ট্রিটমেন্ট অনেক সহজ না? আপনি আগে চিন্তা করবেন কিভাবে রোগটা হলো, কার মাধ্যমে হলো, ঠিক আছে? আগে লক্ষণ বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখানে ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে আমরা একটা অ্যান্টিবায়োটিক দেব। ইউটিআর ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে? সিপ্রোসিন আছে না, স্যার পাতলা পায়খানা ওই লেখায়। অনেক রোগী যদি ইউটিআরতে সিপ্রোসিন দেয়, বলে আমার তো পাতলা পায়খানা হয় না, এটা দিচ্ছেন। এটা তো একটা অ্যান্টিবায়োটিক, পাতলা পায়খানার যে ব্যাকটেরিয়া সেটাকেও ধ্বংস করে, প্রসাবের রাস্তার ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে। এজন্য এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা পাতলা পায়খানার ওষুধ না। অথবা আপনি যদি আর একটু ভালো কিছু দিতে চান, সেপিকজিম। সেপিকজিম সেপিকজিম অথবা সিপ্রোফ্লক্সাসিন, সকালে একটা রাতে একটা অ্যান্টিবায়োটিক। কয়দিন খাবে? এক সপ্তাহ। অ্যান্টিবায়োটিক তো 1 সপ্তাহ খাইতেই হবে মিনিমাম। এরপরে হচ্ছে প্রসাবের জ্বালা পোড়া। জ্বালা পোড়ার জন্য কি দিবে? ওই যে সিরাপটা, অ্যালকোহলিক। স্যার এই ডোজের সিস্টেমটা আমরা কিভাবে বুঝতে পারবো বা নির্ণয় করবো যে ওনাকে 2 বেলা দিব নাকি 1 বেলা দিব? এই সারা জীবনে 2 বেলা সেপিকজিম সিপ্রোসিন, যে রোগী হোক হ্যাঁ একবার করে ফেললে এটা মনে রাখতে হবে 2 বেলা। এর আর কোনো সিস্টেম নেই। বয়স্ক নেই নাই যে বাচ্চা হলেও দিবেলা। হ্যাঁ হ্যাঁ, সবার জন্য দিবে। মানে এই ওষুধের কার্যক্ষমতা আছে 12 ঘন্টা, এই জন্য 12 ঘন্টা পর পর দিতে হবে। এরপর আছে জ্বালা পোড়ার জন্য কি দিলাম? অ্যালকোহলিক। অ্যালকোহলিক মেইনলি তৈরি হচ্ছে লেবুর শরবত। অ্যালকোহলিক না খাই যদি সে লেবুর শরবত খাই, বেশি করে না। লেবু খাই, তাও হবে, ঠিক আছে? এরপরে ছিল হচ্ছে জ্বর, প্যারাসিটামল দেবে। আর ব্যথা যদি বেশি হয় কিটোরোলাক, আর কম হইলে ওই যে অ্যালজিন, টাইমোনিয়া। তাহলে ইউটিআর ট্রিটমেন্ট শেষ। অ্যান্টিবায়োটিক, অ্যালকোহলিক, প্যারাসিটামল আর ব্যথার ওষুধ। হ্যাঁ, গ্যাসের ওষুধের কথা বলতেছি। গ্যাসের ওষুধ তো গ্যাসের সমস্যা, আমার এখানে ছিল। সে যদি বলে গ্যাসের সমস্যা আছে তাহলে খাবে। এগুলো ওষুধ খাইলে গ্যাসের ওষুধ তো দেয় অনেকে, যে বলে যে প্রত্যেক ওষুধ খাওয়ার আগে প্রত্যেক ওষুধে লাগে। ব্যথার ওষুধ খেলে গ্যাসের ওষুধ লাগে না, এটা আর লাগে না। অ্যান্টিবায়োটিক খাইলেও লাগে না, শুধু ব্যথার ওষুধ। আর যাদের মনে করে যে গ্যাসের সমস্যা আছে তারা খাবে। তারা তো এমনিই খাবে, নরমালি হচ্ছে ব্যথার জন্য শুধু। ব্যথার ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, এগুলো কিন্তু গ্যাস বাড়ায়। এই জন্য এর সাথে গ্যাসের ওষুধ খাওয়া উচিত। প্রেশার, ডায়াবেটিস, ব্যথা। তাইলে হচ্ছে রেনাল সিস্টেমে আমরা অ্যানাটমি শিখলাম, একটা ডিজিজ শিখলাম, ঠিক আছে? ফিজিওলজি মানে ফাংশন, ফাংশন শিখছি কি কি কাজ, ঠিক আছে? প্যাথোলজি কখন হবে? যখনই ফিজিওলজি না থাকবে তখনই প্যাথোলজি। কিডনিকে ড্যামেজ করে কিছু ওষুধ, এগুলো আপনি জানতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে একটু চিন্তা করে দেওয়া লাগবে। ফার্মাকোলজিতে এগুলো পড়াবে। নেফ্রোটক্সিক ড্রাগ, কিডনিকে কোন কোন ওষুধে ড্যামেজ করতে পারে, ফার্মাকোলজিতে পড়াবে, ঠিক আছে? যারা এখানে ফার্মেসির জন্য ফার্মেসি কোর্স করে, তাদের আসলে মেইন ফোকাসটা কোন জায়গায় থাকে? আপনার এই অ্যানাটমি শেষ হলে তখন তাদের ফার্মেসির বেশি পড়াবে, আলাদা ব্যাচ করে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফার্মেসি কোর্স করে তো সে ফার্মেসিতে বসবে না,
তাহলে তো তার ট্রিটমেন্টও শিখতে হবে, রোগীর ট্রিটমেন্ট দিতে হবে না। সেক্ষেত্রে ফার্মেসির জন্য ফার্মাসি যে ওষুধগুলো, এগুলো ফার্মেসিতে বসতে বসতেই শিখে ফেলবে, কিন্তু ওষুধগুলো কি ইউজ এটা মেন দরকার, ঠিক আছে? বা কিছু ট্রিটমেন্ট শেখাটা বেশি জরুরি। কারণ আপনার ওষুধটা যে দিবেন রোগীকে নিজের থেকে অসুখের ট্রিটমেন্ট না করতে পারলে তো দিতে পারবেন না। কিন্তু অনেক রকম ওষুধ শেখাটা কিন্তু বেশি জরুরি না, ওষুধগুলো আপনি ফার্মেসিতে বসে থাকলেও শিখতে পারবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ও আসতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে আসেন নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। প্রশ্ন ইয়ে করে আসবেন, রেডি করে আসবেন যে কোনো কিছু জানার আছে কিনা, ঠিক আছে? প্রশ্ন না করলে তো শিখতে পারবেন না। এটা কি পরে বলবেন নাকি? হুম, কিডনি কোন অসুখ ট্যাবলেট হ্যাঁ, এটা ফার্মাকোলজির যে ক্লাস নেবে সে পড়াবে। হ্যাঁ, ঠিক আছে। জি। আপনার হচ্ছে ডাক্তারের ওই সার্ভিসে সার্ভিসে বলছি এই সময় আপনার হচ্ছে মেন জরুরি মানে কোনটা রোগের কি কাজ করবে ইনফেক্টরি হ্যাঁ ইউরিনের যে বিষয়টা এটা কম আপনি বলতেছে যে হ্যাঁ তবে হ্যাঁ আমার ইলেকট্রিক পরীক্ষা দেবে একজন এসে কোশ্চেন করলেন তারপর যদি না বলতেন তখন একটা ওই যে পাশে কিডনি গুলো সামনে ভালো লাগে না মেডিকেল আপনি যেটাই করতে সব আপনারা পরে আসছে বিষয়টা আমি বেশি জানি আমরা সিস্টেমগুলি সব কি করে না জানি এটা আমার পরে সব
ভালো গেছে না যে কোন গ্রুপে কি আছে কোন লেভেল সব সব প্ল্যান আছে আমি সিএসএ থেকে আমি আর আপনি আমি আচ্ছা আমি নিয়ে না 6 তাহলে 3 দরকার নাই চেক করব এই পড়া সবাইকে এনারো সবাইকে একসাথে না না আমি আরো আছে ভাই কোন বছর একদম অনেক বড় প্রশ্ন আমরা এক দিন বাট আরো আছে ওনার আছে না আমার তো শুরু করতে এই যে পিছনে আমি ডিভিশন করে আঙ্কেল 3 আর আগে করা দরকার ছিল কিন্তু সব জায়গায় ফিজিও থেরাপি করে আমি গ্যারেজে আচ্ছা ওই যে তাই হবে ওটা ক্লিয়ার কি ওটা আঙ্কেল আছে আমি আজকে ইনস্ট্যান্ট এখানে দেখেন আমরা আমরা চাকরি করি না সাথে ওরাই বলবে মানে ওদিন আমি কথা বলছিলাম পরে বলছে যে এখন দরকার হবে ওরাই বললেন আমাদেরকে এটা আপু এই ভিডিও